প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেট অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ফুলের শুভেচ্ছা রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওটিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। অ্যাসাইনমেন্টের সমাধান শুরু করার আগে প্রথমেই অ্যাসাইনমেন্টটি সম্পর্কে ধারণা নেব। দেখো, অ্যাসাইনমেন্ট বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, বিষয় কোড 192। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সরকারি অর্থায়ন এবং যৌথ মূলধনী ব্যবসায়ের অর্থায়নের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ। দেখো, নির্দেশকগুলো কি দেওয়া ছিল। সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের ধারণা, যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের কার্যাবলী, যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের নীতিসমূহ, যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের লক্ষ্য। অঙ্গ নাম্বার দেখো, সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের বৈসাদৃশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অ্যাসাইনমেন্টের সমাধানে চলে যাব। দেখো, সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের ধারণা। সরকারি মূলধন সরকারি অর্থায়নের প্রতি আর্থিক বছরের শেষে পরবর্তী আর্থিক বছরের জন্য প্রাক্কলিত ব্যয় হিসাব করে বাজেট প্রস্তুত করা হয়। বাজেটে কোন কোন উৎস হতে অর্থ সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে কি পরিমাণ ব্যয় করা হবে তা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে আগে ব্যয় নিরূপণ করে পরে সেই অনুযায়ী বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করা হয়। যেমন ধরা যাক, 2020 সাল থেকে 2021 সালে অর্থ বছরের জন্য সরকারি মোট ব্যয় নির্ধারণ করা করলো 6,98,000 কোটি টাকা। এই ব্যয় নির্বাহের জন্য আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি ও রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল ও অর্থ সংস্থান করতে হবে। মূলধন, যৌথ মূলধনী কোম্পানি অর্থায়ন যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে মালিক বা শেয়ার মালিক ব্যবসা পরিচালনা সরাসরি জড়িত থাকেন। তালিকাভুক্ত কোম্পানি হিসেবে অনুমোদন পাওয়ার পর কোম্পানি তার অনুমোদিত মূলধনকে ছোট ছোট অংশে বিভক্ত করে শেয়ার হিসেবে জনসাধারণের নিকট বিক্রি করে অর্থ সংস্থান করে। যেমন 10 কোটি টাকার মূলধন 10 টাকার 1 কোটি শেয়ার বিভক্ত করে সাধারণ জনগণের কাছে বিক্রি করা হয়। প্রতিটি শেয়ারের মূল্য মাত্র 10 টাকা হওয়ার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে উক্ত কোম্পানিতে বিনিয়োগ করতে পারে। শেয়ার হোল্ডারগণই কোম্পানির প্রকৃত মালিক এবং সাধারণ কোম্পানি থেকে লভ্যাংশ পেয়ে থাকেন। শেয়ার হোল্ডাররা তাদের ক্রয়কৃত শেয়ার বাজার যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ইত্যাদি ক্রয় বিক্রয় করতে পারে। শেয়ার ছাড়া বন্ড ও ডিবেঞ্চার বিক্রি করেও যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানের সাধারণ জনগণের নিকট থেকে তহবিল সংগ্রহ করতে পারে। যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলী একটি ব্যবসার প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়ে থাকে। যেমন ব্যবস্থাপনা বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ, অর্থ বিভাগ ইত্যাদি। এসব বিভাগের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী পরিচালিত হয়। কিন্তু এসব বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো অর্থ বিভাগ। প্রতিটি বিভাগের সাথে এর যোগাযোগ রয়েছে। নিচে অর্থ বিভাগের তথ্য অর্থায়নের কার্যাবলী আলোচনা করা হলো। তহবিল সংগ্রহ আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ হলো পরিকল্পিত অর্থের সম্ভাব্য উৎস সমূহ চিহ্নিত করে সেখান থেকে তহবিল সংগ্রহ করা। তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্প মেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের কি পরিমাণ নিজস্ব মূলধন এবং কি পরিমাণ ঋণকৃত মূলধন থেকে অর্থ সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাই এই সিদ্ধান্তের মূল বিষয়। উদাহরণ, কোম্পানির আইন অনুযায়ী 2 বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালনা ও গঠনের জন্য
স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী উৎস হতে তহবিল সংগ্রহ করে, যেমন ব্যাংক, বীমা, ইজারা প্রতিষ্ঠান ইত্যাদি। 2, মূলধন বাজেটিং সিদ্ধান্ত। কোন দীর্ঘমেয়াদী প্রকল্প বিনিয়োগের জন্য মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হয় কোন আর্থিক পরিকল্পনাকে বাজেট বলে, আর কোন দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাকে মূলধন বাজেটিং বলে। মূলধন বাজেটিং মূল্যায়নের বিনিময় করা হয়ে থাকে। যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের মূলধন বাজেটিং এর মাধ্যমে নতুন প্রকল্প গ্রহণ, সম্পদ অর্জন, সম্প্রসারণ, আধুনিকরণ ইত্যাদি কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে। উদাহরণ, ধরা যাক বেক্সিমকো কোম্পানির একটি নতুন মেশিন ক্রয়ের চিন্তা ভাবনা করেছে। মেশিনটির আয়ুষ্কাল হবে 15 বছর। আগামী 15 বছরে মেশিনটির ব্যবহার করে যে নগদ প্রবাহ বা নগদ অর্থ পাওয়া যাবে, তার সাথে মেশিনটির ক্রয় মূল্যের তুলনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 3, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে চলতি সম্পদ ব্যবস্থাপনাকে বোঝায়, এবং চলতি সম্পত্তি বলতে বোঝায় নগদ তহবিল, মজুত পণ্য, প্রাপ্য বিল বা বিবিধ দেনাদার ইত্যাদি। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়। ক, দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ রাখা উচিত। খ, উৎপাদন অব্যাহত রাখতে কি পরিমাণ কাঁচামাল ক্রয় করা উচিত। গ, চলতি ব্যয় বহনের জন্য কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করা উচিত। গ, যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা হবে তাদের প্রাপ্য কিভাবে প্রদান করা উচিত। উদাহরণ, কোন প্রতিষ্ঠান কাঁচামাল ছাড়া কোনো যন্ত্রপাতি উৎপাদন পরিচালনা করতে পারে না। সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নগদ টাকা, কাঁচামাল, প্রাপ্য বিল ইত্যাদি চলতি সম্পদের প্রয়োজন। চলতি সম্পত্তি বেশিও খারাপ আবার কমও খারাপ, তাই যে কোনো প্রতিষ্ঠানে বেশি অলস তহবিল ফেলে রাখা উচিত নয়, এতে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ হ্রাস পাবে। 4, তহবিলের মুনাফা বন্টন। তহবিলের বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকে বোঝায়। তহবিলের বন্টনের ক্ষেত্রে শেয়ার মালিকদের সন্তুষ্টি, কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ ইত্যাদি বিষয়ে বিবেচনা করতে হয়। তাই তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা কিভাবে বন্টন করা হবে তা অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ। উদাহরণ, ধরা যাক একটি কোম্পানি 2010 সালে লাভ বা মুনাফা ছিল 10 কোটি টাকা। কোম্পানির যদি মুনাফা 60% লভ্যাংশ প্রদানের আনুপাতিক হার হিসেবে নির্ধারণ করে, তাহলে কোম্পানির লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদের 6 কোটি টাকা প্রদান করবে। এক্ষেত্রে সংরক্ষিত আয়ের পরিমাণ হবে 4 কোটি টাকা, যা কোম্পানি ভবিষ্যতে ভালো কোনো প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ পাবে। মুনাফার পুরোটাই লভ্যাংশ আকারে বন্টন করলে ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ থাকে না। গ, যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের নীতিসমূহ। যে কোনো কোম্পানি মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য অর্থায়নে ও আর্থিক ব্যবস্থাপনার নীতিমালা ও কলা কৌশল সম্পর্কে জ্ঞান লাভ ও যৌথভাবে প্রয়োগ খুব গুরুত্বপূর্ণ। নিম্ন যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের নীতিমালা বর্ণনা করা হলো। ঝুঁকি ও মুনাফার নীতি। বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। ঝুঁকির কারণেই বিভিন্ন ক্ষেত্রে আশানুরূপ মুনাফা অর্জিত হয় না এবং বিনিয়োগ ক্ষতির সম্মুখীন হতে পারে। বিনিয়োগ হতে প্রাপ্য নগদ সুবিধাকে মুনাফা বলে। বিনিয়োগকারীর মুনাফার আশায় বিনিয়োগ করে। উদাহরণ, জনাব আকিব সরকারি বন্ডে বিনিয়োগ করেছেন এবং প্রাপ্ত মুনাফার হার 10%। এছাড়া তিনি ঝুঁকিপূর্ণ সম্পদে অর্থাৎ একটি কর্পোরেট প্রতিষ্ঠানের শেয়ার বিনিয়োগ করেছেন এবং মুনাফার হার 22%। এক্ষেত্রে ঝুঁকির অধিকার হচ্ছে 12%, 22% মাইনাস 10। কিন্তু তিনি যদি শুধুমাত্র সরকারি বন্ডে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে ঝুঁকির অধিহার 0 হবে। তারল্য ও মুনাফার নীতি। তারল্য ও মুনাফার নীতি বলতে বোঝায় ব্যবসা প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য ও মুনাফা উভয় বজায় থাকে। আর্থিক ব্যবস্থাপক অর্থায়নের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এই নীতিটি অনুসরণ করে থাকে।
আর্থিক ব্যবস্থাপনার প্রায় প্রতিটি ক্ষেত্রে এই নীতির ভূমিকা থাকে। প্রতিটি কাজে লক্ষ্য রাখতে হয় যে ব্যবসায় তারল্য ও মুনাফার কোটি টাকা কোনটি যাতে ব্যাহত না হয়। এটি একটি সম্মানিত নীতি বা যা কিনা তারল্য নীতি ও মুনাফার নীতির মধ্যে উপযুক্ত সমন্বয় সাধন করে। উদাহরণ ধরা যাক, কোনো এক প্রতিষ্ঠানে সর্বমোট 10 লক্ষ টাকা সম্পদ আছে। বিনিয়োগযোগ্য প্রকল্প থেকে 10% লাভ হবে, অর্থাৎ ব্যবস্থাপক যদি তারল্য নীতি অনুযায়ী 20% নগদ রাখতে চায় তবে তার বিনিয়োগ হয় 8 লক্ষ টাকা এবং লাভ হবে 80,000 টাকা। পক্ষান্তরে সে যদি মোট সম্পদের 30% নগদ রাখতে চায় তবে তার বিনিয়োগ হয় 7 লক্ষ টাকা এবং লাভ কম হবে 70,000 টাকা। অর্থের সময় মূল্যের নীতি। এই নীতি সব ধরনের বিনিয়োগের সাথে জড়িত। সময়ের পরিবর্তনের সাথে সাথে টাকার মূল্য পরিবর্তন হয়, কারণ আজকের 100 টাকা 1 বছর পরে 100 টাকা সমান নয়। কেননা বিনিয়োগের যথার্থ মূল্যায়ন একটি নির্দিষ্ট ভাট্টার মাধ্যমে অর্থের সময় মূল্য নির্ধারণ করা হয়। একজন আর্থিক ব্যবস্থাপক তখনই বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে যখন উক্ত প্রকল্পের প্রত্যাশিত নগদ প্রবাহের বাট্টাকৃত মূল্য প্রাথমিক বিনিয়োগের চেয়ে বেশি হয়। কারণ আপাতত দৃষ্টিতে ভাট্টাকরণ ছাড়া নগদ প্রবাহ বেশি মনে হলেও তা প্রকৃতপক্ষে বিনিয়োগের সময় মূল্য নির্ধারণ করা হয়। পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি। একজন বিনিয়োগকারী তার সমস্ত অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করার মাধ্যমে ঝুঁকি হ্রাস করার প্রচেষ্টাকে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলা হয়। অর্থায়নের একটি বহুল প্রচলিত মতামত হচ্ছে সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নীতির ভূমিকা অপরিসীম। উদাহরণ ধরা যাক, আপনার সব টাকা মানিব্যাগে রেখেছেন, এটি হারিয়ে গেলে পুরো টাকাটাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু টাকা মানিব্যাগে, কিছু টাকা পয়েন্টের পকেটে, কিছু শার্টের পকেটে রাখা হলে মানিব্যাগ হারিয়ে গেলেও পুরো টাকাটা হারিয়ে যাবে না। এটাই মূলত বৈচিত্র্যায়ন। যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের লক্ষ্য। কোম্পানি বা কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকানা ব্যবস্থাপক হতে পৃথক। কোম্পানি পরিচালনার মূল দায়িত্বে থাকেন ব্যবস্থাপকগণ। তাই ব্যবস্থাপককে এমনভাবে কোম্পানি পরিচালনা করা উচিত যা কোম্পানি মালিকদের উদ্দেশ্য অর্জিত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোম্পানি মালিকদের সঠিক অর্থনৈতিক কল্যাণ এর উদ্দেশ্য অর্জিত নিম্নোক্ত দুটি বিষয়ে অর্থায়নের লক্ষ্য হিসাবে বিবেচিত হয়। 1 নম্বর হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, 2 সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ। কোন ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা বৃদ্ধি করাকে মুনাফা সর্বাধিকরণ বলে। সাধারণ অর্থে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলে। একটি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান সমাজের চাহিদা অনুযায়ী ব্যয় কমিয়ে গুণগত মানসম্মত সম্পূর্ণ পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে মুনাফা বৃদ্ধি করতে পারে। মুনাফা সর্বোচ্চকরণের পক্ষে যুক্তি। দক্ষতার মাপকাঠি। প্রতিটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য মুনাফা অর্জন। এক্ষেত্রে উৎপাদন ব্যয় কমিয়ে মুনাফার পরিমাণ বাড়ানো যায়। প্রতিষ্ঠানের ব্যয় তথা প্রয়োজনীয় খরচ কমানো ওই প্রতিষ্ঠানের দক্ষতাকে ইঙ্গিত করে। আবার প্রয়োজনীয় কৌশল অবলম্বন করে বিক্রির প্রসার ঘটিয়ে আয় বাড়ানো যায়। এক্ষেত্রে উৎপাদন ব্যয় কমানো বা বিক্রি বাড়ানোর মাধ্যমে মুনাফা বাড়ানো যায় বলে মুনাফাকে দক্ষতার মাপকাঠি বলা হয়। 2 সামাজিক কল্যাণ। প্রতিষ্ঠানের মুনাফা প্রতিষ্ঠানে নিয়োজিত সব কর্মকর্তা কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়ন সহায়ক। এছাড়া মুনাফা সর্বাধিকরণ ব্যবসায়ের প্রসারে ভূমিকা রাখে। এভাবে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সাধন করা যায়। সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ার মূল্যের বৃদ্ধিকরণ বা সর্বাধিকরণকেই বোঝায়। শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ ফার্মের একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য বা লক্ষ্য। ফার্মের মালিকদের সম্পদ পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজার মূল্য দ্বারা। সম্পদ সর্বাধিকরণের যুক্তি। অর্থের সময় মূল্যকে বিবেচনায়
সম্পদ সর্বাধিকরণের অর্থে সময় মূল্যকে বিবেচনা করা হয়। সাধারণ সময়কে বিবেচনা রাখলে প্রতিষ্ঠানের প্রকৃত অর্জন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। 2, নগদ প্রবাহ বিবেচনা। সাধারণত নগদ প্রবাহ নিশ্চিত আয় বা ব্যয়কে ইঙ্গিত করে, যা থেকে পরবর্তীতে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ও সমন্বয় উপযোগী ব্যয় সিদ্ধান্ত নেওয়া যায়। এক্ষেত্রে নগদ প্রবাহকে বিবেচনা করে প্রকল্পের নিট বর্তমান মূল্য বের করা হয়। সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের বৈসাদৃশ্য। দেখো, সরকারি অর্থায়ন দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জনগণের কল্যাণ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারি অর্থ সংস্থানের উদ্দেশ্য। যৌথ মূলধনী কোম্পানি কোম্পানির মুনাফা অর্জন ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনই অর্থায়নের উদ্দেশ্য। সরকারি অর্থায়ন আয়কর, ভ্যাট, শুল্ক, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ সরকারি সংস্থানের মূল উৎস। যৌথ মূলধনী কোম্পানি কোম্পানির অর্থ সংস্থানের উৎস হচ্ছে শেয়ার, ডিবেঞ্চার, ঋণপত্র বিক্রয়, ব্যাংক ঋণ ইত্যাদি। সরকারি অর্থায়ন অর্থের যোগান, বৃদ্ধি বা নিয়ন্ত্রণের জন্য সরকারি মুদ্রার প্রচলন বা ইস্যু করতে পারে। আর যৌথ মূলধনী কোম্পানি অর্থ সংস্থানের জন্য কোম্পানি মুদ্রা প্রচলন বা ইস্যু করতে পারে না। কিন্তু সরকারি অর্থায়নে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা রয়েছে, তাই গোপনীয়তার কোনো সুযোগ নেই। কোম্পানি অর্থায়নের কিছু কিছু ব্যাপারে গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা সুযোগ রয়েছে। Stay home, stay safe. Thanks to all.